এবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে সই, ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশ। বন্দিদশা থেকে মুক্তির স্বাদ, ৮ জিম্মির বিনিময়ে ১১০ ফিলিস্তিনিকে ছাড়ল ইসরায়েল, নিশ্চিত করল হামাস। পশ্চিম তীরে তেল আবিবের অভিযান অব্যাহত। এবং মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে নির্বাচনের পরিকল্পনা জান্তার, উত্তেজনা আরও তীব্র করে তুলতে পারে শঙ্কা বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ওয়াশিংটনের মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হওয়া বিমান ও সেনা হেলিকপ্টারের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ উড়োযানের ব্ল্যাক বক্স পেয়েছে উদ্ধারকারী দল। ফেডারেল এভিয়েশনের প্রতিবেদন অনুযায়ী রোনাল্ড রিগান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে লোকবল কম থাকায় বিপত্তি দেখা যায়। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার। স্থানীয় সময় বুধবার রাতে দুর্ঘটনা হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে অভিযান চালাতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। এ পর্যন্ত কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এরই পরিপ্রেক্ষিতে কেউই বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। নিখোঁজদের মরদেহ শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে বলে জানান ওয়াশিংটন ডিসির ফায়ার ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের প্রধান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুর্ঘটনাটি প্রতিরোধযোগ্য ছিল। এ সময় কেন্দ্রীয় এভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ক্রিস রচেলিউর নাম ঘোষণা করেন তিনি। ট্রাম্প আরও বলেন, শিগগিরই যাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং কোন কোন দেশের নাগরিক আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ছিলেন তাও জানানো হবে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভিডিও বার্তায় বলেন, বিমানের সঙ্গে সংঘর্ষ হওয়া সেনা হেলিকপ্টার ক্রু অভিজ্ঞ ছিলেন এবং এই ফ্লাইটটি ছিল একটি বার্ষিক দক্ষতা প্রশিক্ষণ ফ্লাইট, যেখানে তারা নাইট ভিশন চশমা ব্যবহার করেছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের সিইও বলেন, সেনা বিমানটি পিএসএ বিমানের পথে কেন চলে এসেছিল তা জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিরাপত্তা এফ এর একটি প্রতিবেদনে জানা গেছে, রোনাল্ড রিগান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে লোকবল কম থাকায় বিপত্তি দেখা দেয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এয়ারপোর্টের টাওয়ারে বছরের পর বছর কর্মী সংকট দেখা যাচ্ছে। সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী সেখানে মোট ১৯ জন পুরোপুরি সার্টিফাইড কন্ট্রোলার ছিলেন। কর্মী ঘাটতির কারণে অনেক কন্ট্রোলার সপ্তাহে ৬ দিন এবং দিনে ১০ ঘন্টা কাজ করতে বাধ্য হচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বিমান দুর্ঘটনার খবর প্রায় পাওয়া গেলেও বাণিজ্যিক বিমান বিধ্বস্তের ঘটনা খুব কমই ঘটেছে দেশটিতে। বুধবার বিমান দুর্ঘটনার আগে সবশেষ ২০১৩ সালে এশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয় সান ফ্রান্সিসকোতে। এর আগে ২০০৯ সালে তুষার ঝড়ের কবলে পড়ে বাফেলো যাওয়ার পথে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন অন্তত ৫০ জন। সম্প্রতি বেশ কয়েকটি বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। প্রায়ই ব্যক্তিগত বিমান দুর্ঘটনার কবলে পড়লেও বাণিজ্যিক বিমান দুর্ঘটনা খুব কমই ঘটে দেশটিতে। সবশেষ ২০১৩ সালের ৬ জানুয়ারি দেশটিতে বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়। এশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান সিউল থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পর অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিধ্বস্ত হয়। এই ঘটনায় ৩ জন নিহত ও ১৮৭ জন আহত হন। এর আগে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি নিউ জার্সির নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফেলো যাওয়ার পথে তুষার ঝড়ের কবলে পড়ে কোলগান এয়ারের বিমান 3407। একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এটি। এতে প্রাণ হারান ৪৯ যাত্রী ও একজন ক্রু সদস্য। এর আগে ২০০১ সালের ১২ নভেম্বর আমেরিকান এয়ারলাইন্সের বিমান 587 এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। আরোহণের ৯০ সেকেন্ড পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কুইন্স আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান ২৬৫ জন।
অন্তরা সেন, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে এরই মধ্যে সই করেছেন তিনি। এর আওতায় বিক্ষোভকারীদের খুঁজে বের করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সাঁড়াশি অভিযান। স্মরণকালের ব্যাপক ধরপাকড়ে আতঙ্কে দিন পার করছেন দেশটির কাগজপত্রহীন অভিবাসীরা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার অভিবাসীদের। দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে আতঙ্ক আরও বাড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন এক নির্বাহী আদেশ। এই আদেশে যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী গাজা ইসরায়েলি হামলার পরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে গেল বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের ফলে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনাও দেয়া হয়েছে। মানবাধিকার গোষ্ঠী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন এই পদক্ষেপ বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং তা আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এদিকে মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল জানিয়েছে, ট্রাম্প যদি এটি বাস্তবায়নের চেষ্টা করেন তবে আদালতে এই আদেশকে চ্যালেঞ্জ করা হবে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয়। এর প্রতিবাদে বিশ্বের অনেক দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও হয় বড় ধরনের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনও অর্জন করেন শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অনেক প্রতিষ্ঠান। সে সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে ফুটেজ দেখে এসব বিক্ষোভকারীদের চাকুরি বঞ্চিত সহ গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা সত্ত্বেও আবারও রাশিয়া থেকে গ্যাস আমদানির বিষয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে জোটের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ইউরোপের অনেক দেশ। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয় ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার কারণে সরাসরি পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যার কারণে বিকল্প উৎসের সন্ধান করতে হয় ইউভুক্ত দেশগুলোকে। তবে সম্প্রতি চড়া মূল্যের কারণে জার্মানি ও হাঙ্গেরির মতো দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি পুনরায় চালুর পক্ষে মত দিচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের চাহিদার 40% সরবরাহ করত রাশিয়া। নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র ও নরওয়ে থেকে এলএনজি আমদানির পরিমাণ বাড়াতে হয় ইইউকে। এতে জোটভুক্ত দেশগুলোর জ্বালানি খরচ বেড়ে যায় কয়েক গুণ। বিশেষত জার্মানির অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। ইউভুক্ত বেশ কয়েকটি দেশ রাশিয়া থেকে গ্যাস পুনরায় আমদানির পক্ষে থাকলেও বিপক্ষেও আছে কেউ কেউ। গণমাধ্যমগুলো বলছে, পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, এমন সিদ্ধান্তে মস্কো আবার শক্তিশালী হয়ে উঠবে এবং রাশিয়ার উপর ইউর জ্বালানি নির্ভরতা বাড়বে। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুনরায় চালুর সম্ভাবনা কতটুকু বাস্তবায়নযোগ্য তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইউর মধ্যে অভ্যন্তরীণ মতপার্থক্যই প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি সংকট নিয়ে ভবিষ্যতে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, এরই মধ্যে ছাত্ররা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমের একটি পডকাস্টে এসব কথা বলেন তিনি। তবে দল গঠনের প্রক্রিয়ায় চ্যালেঞ্জ থাকতে পারে বলেও মনে করেন ডক্টর ইউনূস। যদিও তিনি বলেন, তরুণেরা প্রতিশ্রুতিবদ্ধ, তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা নেই।
রক্তের বিনিময়ে অর্জন তাদের রক্ষা করতে হবে, নয়তো সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। প্রযুক্তির দুনিয়ায় ঝড় তোলা চীনের ডিপসিকের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া হাওয়ার্ড লাটনিকের দাবি, মার্কিন প্রযুক্তি চুরি করেছে ডিপসিক। এদিকে ডিপসিক ব্যবহারে বাহিনীর সকল সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয় চীনের এআই চ্যাটবট ডিপসিক। মডেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সেমিকন্ডাক্টর। তবে সেমিকন্ডাক্টর সহ ব্যবহৃত আইপি নিজেদের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী হিসেবে মনোনীত হাওয়ার্ড লাটনিক। বুধবার সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহন কমিটিতে দেয়া এক বক্তব্যে এ ঘটনাকে প্রযুক্তি চুরি হিসেবে আখ্যা দেন তিনি। চীন অত্যন্ত স্বল্প খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করেছে, যার পেছনে মার্কিন প্রযুক্তির বড় অবদান রয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং মার্কিন প্রযুক্তি চুরির মাধ্যমে এটি সম্ভব হয়েছে। এদিকে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার সিএনবিসির বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ডিপসিকের এআই প্রযুক্তি ব্যবহার না করার নির্দেশ দিয়ে সকল সদস্যকে ইমেল পাঠিয়েছে। গত শুক্রবার থেকে পাঠানো ওই মেইলে সতর্ক করে বলা হয়, কোনো অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না ডিপসিকের এআই। নিরাপত্তা ও নীতিগত উদ্বেগ থেকেই এই নির্দেশ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে লক্ষাধিক ইতালীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা থেকে চীনের এআই চ্যাটবট ডিপসিকের কাছে ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে ডিপসিক এআই এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে 20 দিনের মধ্যে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের উৎস সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে ইতালির ডাটা সুরক্ষা কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চীনের তৈরি স্বল্প ব্যয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ডিপসিকের উত্থানে তোলপাড় শুরু হয়ে গেছে বিশ্বের প্রযুক্তি খাতে। এর প্রভাবে ধস নেমেছে শেয়ার বাজারেও, যা চিন্তায় ফেলেছে এনভিডিয়া, চ্যাটজিপিটিকেও। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ডিপসিককে যুক্তরাষ্ট্রের শিল্প খাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন তিনি। তবে ইতিবাচক দিক বিবেচনা করে প্রযুক্তিটিকে গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ডিপসিক কি? ডিপসিকের জনপ্রিয়তার মূল কারণ কি? মার্কিন শেয়ার বাজারের সঙ্গে এর সম্পর্কই বা কি? এসব নিয়েই এবারের প্রতিবেদন। ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান। এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিপিটির মতোই কাজ করে এটি। এর সদর দপ্তর দক্ষিণ পূর্ব চীনের হাংঝৌ শহরে। মূলত বছর কয়েক আগে বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপ দিয়ে এদের পথ চলা শুরু। কোম্পানিটি 2023 সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হলেও তাদের জনপ্রিয় এআই অ্যাপটি যুক্তরাষ্ট্রে 10 জানুয়ারি মুক্তি পায়। ডিপসিকের শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিপিটির মতোই কাজ করে এবং এটি এর জনপ্রিয়তার অন্যতম কারণ। এটি আপনার প্রশ্নের উত্তর দিতে এবং জীবনকে আরও কার্যকরভাবে সহজ করতে ডিজাইন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর জনপ্রিয়তা ও বিশ্বজুড়ে তোলপাড়ের আরেকটি কারণ হলো সস্তায় হাতের মুঠোয় এমন সুবিধা পাওয়া। ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং মূলত হেইজ ফান্ডের মাধ্যমে ডিপসিকের আংশিক অর্থায়ন করেন। 40 বছর বয়সী ডিপসিকের প্রতিষ্ঠাতা এনভিডিয়ারে 100 চিপের একটি বিশাল মজুদ সংগ্রহ করেন। তবে এই চিপ এখন চীনে রপ্তানি নিষিদ্ধ। বিশেষজ্ঞদের মতে আনুমানিক 50,000 চিপের মালিক হয়েছিলেন ওয়েনফেং। এই চিপগুলোর সঙ্গে সস্তা চিপ মিলিয়ে ব্যবহার করেই তিনি ডিপসিক প্রতিষ্ঠা করেন। ডিপসিক তাদের এআই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর এবং তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয়। গ্রাহকরা বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। উন্মুক্ত করার পর দ্রুতই এটি অ্যাপলের স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয়। মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা লামা কিংবা ওপেন এআই এর চ্যাট জিপিটিকেও পেছনে ফেলে দিয়েছে ডিপসিক। এই দুই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের খরচ ও কার্যকারিতা বিবেচনা করলে প্রযুক্তিগত উদ্ভাবনে তাদের চেয়ে অনেকটাই এগিয়ে চীনের এই মডেলটি।
সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলো তাদের সাফল্য ও সম্ভাবনা নিয়ে যেরকম ঢাকঢোল পেটায় তার কিছুই করেনি ডিপসিক। একেবারে কাজে কর্মে সবাইকে তাক লাগিয়েই আলোড়ন তৈরি করেছে। মার্কিন প্রতিষ্ঠানগুলো কয়েক মাস ধরে তাদের পণ্য বাজারে আনার ঘোষণা দেয়। এরপরও কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করা পণ্যটি আসার আলো দেখবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় তাদের। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ডিপসিকের ক্ষেত্রে। কোনো ধরনের প্রচার প্রচারণা ছাড়াই ডিপসিকের নীল তিমির লোগোযুক্ত অ্যাপ ডাউনলোড করতে হুমড়ি খেয়ে পড়েছেন গ্রাহকরা। প্রযুক্তিপ্রেমীদের মাঝে R1 মডেল নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে, যেটি মূলত ডিপসিক এআই মডেল। আর এটি নিয়েই তুমুল উত্তেজনা চলছে গ্রাহকদের মাঝে। তাদের দাবি, ডিসেম্বরে লঞ্চ হওয়া ওপেন এআই এর 01 মডেলের সমান পারফরমেন্স করছে ডিপসিকের R1 মডেল। 27 জানুয়ারির যুক্তরাজ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপলের অ্যাপ স্টোরে ডাউনলোড করা সবচেয়ে জনপ্রিয় বিনামূল্যের অ্যাপের তালিকায় উঠে আসে ডিপসিক। চীনের তৈরি ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি একটি ভিন্ন ধরনের অভ্যন্তরীণ আর্কিটেকচার ব্যবহার করে, যার জন্য কম মেমোরি ব্যবহারের প্রয়োজন হয়, যার ফলে চ্যাটবট স্টাইল সিস্টেমের সঙ্গে প্রতিটি অনুসন্ধান বা আমরা যে সার্চ করি অথবা ইন্টারাকশনের গণনামূলক খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়। জটিল জটিল সমস্যার কাজও সমাধান করে গবেষকদের প্রশংসায় ভাসছে ডিপসিক। বিশেষ করে গণিত এবং কোডিংয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিচ্ছে। ডিপসিক বলছে মডেলটি তৈরি করতে 2 মাস এবং $60 লাখ কম লেগেছে। সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য কোটি কোটি ডলার ব্যয় করলেও সে তুলনায় অনেক কমেই একই মানের সুযোগ করে দিচ্ছে ডিপসিক। ফোর্বসের তথ্য মতে 2024 সালে মার্কিন নির্মিত ওপেন এআই পরিচালনায় প্রায় $850 কোটি ব্যয় হয়, আর ডিপসিকের সম্পূর্ণ নির্মাণ ব্যয় মাত্র $60 লাখ। ডিপসিকের প্রভাবে বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের শেয়ার বাজারে বড় ধস নেমেছে। এনভিডিয়ার বাজার মূল্য থেকে প্রায় $600 বিলিয়ন উধাও হয়ে গেছে, যা ওয়াল স্ট্রিটের ইতিহাসে কোনো কোম্পানির জন্য একদিনে সবচেয়ে বড় ক্ষতি বা সবচেয়ে বড় ধাক্কা। 27 জানুয়ারি এআই প্রযুক্তি খাতের ধসের প্রভাবে প্রযুক্তি নির্ভর নাসডাক সূচক 3.1% কমেছে। নাসডাকে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে এনভিডিয়ার, যার শেয়ারের দাম প্রায় 17% কমেছে এবং ওয়াল স্ট্রিটে একদিনে বাজার মূল্যের রেকর্ড ক্ষতির নজির স্থাপন করেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী এদিন এনভিডিয়ার বাজার মূল্যের ক্ষতি ছিল পূর্বের রেকর্ডের দ্বিগুণেরও বেশি। নাসডাকে দ্বিতীয় বৃহত্তম প্রভাব ফেলেছে চিপ নির্মাতা ব্রডকম ইনকর্পোরেটেড, যার শেয়ারের দাম 17.4% কমেছে। এরপরেই রয়েছে চ্যাটজিপিটির সহযোগী মাইক্রোসফট, যার শেয়ার 2.1% পড়ে গেছে, এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, যার শেয়ার মূল্য 4.2% কমেছে। বিশ্লেষকরা বলছেন চীনা স্টার্টআপ ডিপসিকের কম খরচের এআই অ্যাসিস্ট্যান্টের জনপ্রিয়তা এবং এর প্রভাব প্রযুক্তি খাতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে, যে কারণে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে, যা নাসডাক সূচকের নিম্নমুখী প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে। এনভিডিয়া এমন একটি প্রতিষ্ঠান যা এআই খাত থেকে সবচেয়ে বেশি লাভ করেছে। বিশেষ করে ভিডিও গেমসের জন্য গ্রাফিক্স কার্ডের নির্মাতা থেকে প্রভাবশালী চিপ নির্মাতা হিসেবে এআই শিল্পে নিজেদের প্রতিষ্ঠা করে অনন্য উচ্চতায় নিয়ে গেছে তারা। বিশ্বের সবচেয়ে ধনী শিল্পের একটি বিশাল সরবরাহকারী হয়ে উঠেছে এনভিডিয়া। এর মধ্যেই ডিপসিকের উত্থানে প্রযুক্তি সংস্থাগুলো এনভিডিয়ার কাছ থেকে সরঞ্জাম কেনা কতটুকু যুক্তিসঙ্গত তাও পুনর্বিবেচনা করতে শুরু করেছে, যার প্রভাবেই শেয়ার বাজারে বিশাল ধস নেমেছে প্রতিষ্ঠানটি। ডিপসিককে যুক্তরাষ্ট্রের শিল্প খাতের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন চীনের স্বল্প খরচের এই প্রযুক্তি মার্কিন শিল্প খাতের জন্য একটি সতর্ক সংকেত। তবে চীনা কোম্পানিগুলোর অপেক্ষাকৃত সস্তা ও দ্রুত গতির এআই পদ্ধতি তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রতিষ্ঠানগুলো যদি অপেক্ষাকৃত কম খরচে এআই প্রযুক্তি নিয়ে আসে, তবে মার্কিন কোম্পানিগুলো তা ব্যবহার করবে বলে ইঙ্গিত দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। কানাডায় অস্থায়ী বিদেশি শ্রমিকরা শোষণ ও বৈষম্যের শিকার। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিভিন্ন দেশ থেকে কানাডায় বসবাস করা কয়েকজন শ্রমিক অভিযোগ দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এ অবস্থায় শ্রমিকদের মানবাধিকার নিশ্চিতে কানাডার সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
স্বপ্নের দেশ কানাডায় স্থায়ীভাবে বসবাস কিংবা অস্থায়ীভাবে চাকরির জন্য ছুটে যান অনেকেই। তবে সবাই কি সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস কিংবা চাকরি করতে পারেন? সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে কানাডায় অস্থায়ী বিদেশি শ্রমিকদের ওপর অবিশ্বাস্য শোষণ এবং বৈষম্যের অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, অস্থায়ী বিদেশি শ্রমিক কর্মসূচি TFWP কাঠামো শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ, যেখানে একক নিয়োগকর্তার অধীনে কাজ করতে বাধ্য হন শ্রমিকরা। তাদের মর্যাদা ও শর্ত ঠিক করেন নিয়োগকর্তা। প্রতিবেদনে 14টি দেশের 44 জন অভিবাসী শ্রমিকের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের বেশিরভাগই বেতন না পাওয়া, অতিরিক্ত কাজের ঘণ্টা এবং বিশ্রামের জন্য কোনো দিন না পাওয়ার মতো শোষণের শিকার হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী অনেক শ্রমিক বৈষম্যের শিকার হয়েছেন, বিশেষত শারীরিকভাবে কষ্টকর কাজের জন্য। কয়েকজন শ্রমিক জানান তারা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য হয়েছেন, যার ফলে তারা গুরুতর আঘাত বা শারীরিক সমস্যায় পড়েছেন। ক্যামেরুন থেকে আসা এক নারী বলেন, একটি খামারে কাজ করার সময় বর্ণবাদ এবং যৌন নিপীড়নের শিকার হন তিনি। এরপর তিনি যখন খামার ছেড়ে চলে যান, তার নিয়োগকর্তা কাজের অনুমতি বাতিল করে দেন, যার ফলে এতে তার অভিবাসী মর্যাদা অবৈধ হয়ে যায়। একইভাবে গুয়েতেমালা থেকে আসা এক শ্রমিক বলেন, তার নিয়োগকর্তা তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন, তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিলেন এবং তার থাকার স্থান এবং কাজের জায়গায় ক্যামেরা স্থাপন করেছিলেন। এ অবস্থায় কানাডা সরকারকে শ্রমিকদের মানবাধিকার সুরক্ষার জন্য কর্মসূচি সংস্কার করার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নাদিম মারজান, সময় সংবাদ। 5.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 10:11 এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি চিয়াই কাউন্টির দাপু উপশহরের 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী তাইপে থেকে প্রায় 250 কিলোমিটার দক্ষিণে। একই এলাকায় বেশ কয়েকটি ছোট ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়। ভবিষ্যতে অঞ্চলটিতে আরও ভূমিকম্প হওয়ার ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ম্যারিয়ান ফেইথফুল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রিপাবলিক মিডিয়া। ম্যারিয়ান একই সঙ্গে ছিলেন গীতিকার, সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পী। তিনি 60-এর দশকে তার একক অ্যালবাম অ্যাজ টিয়ার্স গো বাই প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ম্যারিয়ান 1946 সালের 29শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শীত মৌসুমকে ঘিরে সংযুক্ত আরব আমিরাত পরিণত হয়েছে উৎসবের নগরীতে। প্রবাসী বাংলাদেশিরা শীতের আমেজ উপভোগ করতে নানা উৎসবের আয়োজন করেছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। পর্যটন নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এখন শীত মৌসুম ঘিরে উৎসবের আমেজ। বিভিন্ন পার্কে নানা আয়োজন করা হচ্ছে। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। দুবাইয়ের মুশরিক পার্কে এমনই এক আয়োজন করে টাঙ্গাইল সমিতি, যেখানে অংশ নেয় কয়েকশো প্রবাসী। অনুষ্ঠানে সমিতির সদস্য ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, মিশন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবারের ব্যবস্থা ছিল। এছাড়া শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার দেখা মেলে এই উৎসবে। প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার জন্য এমন উৎসব এক অনন্য উদাহরণ, যা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশ নিয়ে জানার আগ্রহ তৈরি করে বলছেন আয়োজকরা। আপনাদের এই আজকের প্রোগ্রাম খুব সুন্দর ছিল, গোছানো ছিল। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমরা অনেক খুশি, আনন্দিত। এইরকম সুন্দর পরিবেশে প্রোগ্রামে উপস্থিত হতে পারে আমাকে ধন্য মনে করছি। আগামীতেও টাঙ্গাইল সমিতি আরো বড় পরিসরে এরকম প্রোগ্রাম করবে। আপনাদের এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকব। মেলায় পরিণত হলো, পুরো টাঙ্গাইলবাসী মনে হয় এক খণ্ড টাঙ্গাইলবাসী এখানে এসেছেন এবং সাথে আমরা যারা বিভিন্ন জেলার লোকজন আমরা সমতল হতে পেরেছি, ওনারা সুযোগ করে দিয়েছেন। এই জন্য টাঙ্গাইলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে সামাজিক কাজকর্ম আপনারা করছেন, সত্যিকার অর্থে এটা কমিউনিটিতে আপনারা অনেক কিছু করেছেন, আমি যতদূর জানি দীর্ঘদিন যাবৎ। তো আপনাদের এই সামাজিক কাজকর্মগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমিরাতে শুধু টাঙ্গাইল সমিতি নয়, আরও অসংখ্য সামাজিক সংগঠন বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
সপরিবারে সৌদি আরবে ওমরা করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে জরুরিভাবে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হসপিটালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি সুস্থ অনুভব করলে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, বুকে ব্যথা অনুভব করলে বিমানেই তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর ডাক্তাররা তাকে জরুরি চিকিৎসা সেবা দেন। এরপর বাবরকে রাত 2টায় দুবাই হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন। দীর্ঘ 17 বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাজ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে লন্ডন এন্টারপ্রাইজের একাডেমি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ক্লাবটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে আর্থিক রিপোর্টের ওপর আলোচনা করা হয়। এরপর সাধারণ সম্পাদকের কার্যবিবরণী নিয়ে কথা বলেন বক্তারা। সভায় গত 1 বছর সর্বোচ্চ খবর প্রকাশ এবং সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিশেষ ভূমিকা রাখায় হাইয়েস্ট রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্স অ্যাওয়ার্ড পান খালেদ মাসুদ রনি। এছাড়া নির্বাহী কমিটিতে সক্রিয় ভূমিকা পালন করার জন্য বেস্ট পারফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড দেওয়া হয় ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদকে। নতুন চান্দ্রবর্ষের দ্বিতীয় দিনেও চীন জুড়ে নানা আয়োজন ছিল। ঐতিহ্যবাহী রীতিনীতির সঙ্গে নতুন বছর পালন করছেন চীনারা। উৎসব উপভোগ করছেন চীনে ঘুরতে যাওয়া পর্যটকরাও। ঐতিহ্যবাহী রীতিতে উদযাপন করা হচ্ছে নতুন বছর। প্রদর্শিত হচ্ছে ড্রাগন নাচ। শহর জুড়ে উৎসবের আমেজ। লাল রং দিয়ে নানা ধরনের নকশা তৈরিতে ব্যস্ত শিশুরা। চীনের হুনানে দ্বিতীয় দিনের মতো উদযাপন করা হলো চীনা নববর্ষ বা চান্দ্রবর্ষ। চমকপ্রদ অনুষ্ঠানের অভিজ্ঞতা আনন্দের সঙ্গে গ্রহণ করছেন স্থানীয় ও পর্যটকরা। এদিকে চীনের গুয়াংডং প্রদেশের চাওঝো গ্রামে চীনা বাদাম ছড়ানোর একটি আচার পালন করেন গ্রামবাসীরা। বাদাম ধরতে পারলে স্বাস্থ্য ও নিরাপত্তা মিলবে বলে ধারণা তাদের। এই ভিন্নধর্মী রীতির মাধ্যমে নববর্ষ উদযাপন করেন তারা। ভিন্ন আয়োজন ছিল চীনের গুয়াংজু শহরের পার্ল নদীর তীরে। চমৎকার আতশবাজির প্রদর্শনী সহ ছিল ড্রোন ও আলোর ঝলকানি। একই দিন জিয়াংজি প্রদেশের নানচাং শহরে আতশবাজি প্রদর্শনী হয়, যা দেখতে ভিড় করেন শত শত দর্শনার্থী ও বিশ্বের নানা দেশ থেকে চীনে ঘুরতে আসা পর্যটকরা। স্প্রিং ফেস্টিভ্যাল বা চান্দ্রবর্ষ চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে জাঁকজমকের সাথে 15 দিন ধরে উদযাপন করা হয়। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে সই, ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশ। এবং মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে নির্বাচনের পরিকল্পনা জান্তার। উত্তেজনা আরও তীব্র করে তুলতে পারে শঙ্কা বিশ্লেষকদের। ইন্দোনেশিয়ার উপকূল থেকে 75 রোহিঙ্গা উদ্ধার। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।